ফোন জানে, সবাই জানে, ইভেন জিসান ভাইও জানে। আমি তো জিসান ভাই এটাও বলছি বিয়ের দিন তুমি কোন ড্রেস পরবা, কেমনে আসবা, হেলিকপ্টার নাম্বার সেনাগুঞ্জে হবে, কোথায় কি সব জায়গায় হবে। তোমাকে আমাকে মনে হচ্ছে কি আমি ফাইজলামি করতেছি? দেখো আমি এরকম উইক জীবনে কারোর তো হয়নি, ঠিক আছে? আমি জানি না আমি কী করবো। আর মানুষের যদি ভালোবাসা হয়েও থাকে সেটা কি মানে বুঝে শুনে হয় যে হ্যাঁ তোমাকে আগে দেখি, তোমাকে আগে জানি? দিস ইজ নট লাভ, দিস ইজ ফেক লাভ। ভালোবাসা ঠিক 1 মিনিটে হয়, 1 সেকেন্ডে হয়, যেটা আমার হয়েছে, ঠিক আছে? লাভ কখনো দেখে শুনে হয় না। যদি হইতো তাহলে এতদিনে মানে লাইক হাজার 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 কোটি কোটি মানুষ এভাবে ধোকা খাইতো না, ঠিক আছে? আমার লাভ সেদিনই হয়েছে যেদিন তোমাকে ফার্স্ট দেখছি। আমি জানি না কেন ভালোবাসা কখনো এটা বলে আসে না, হঠাৎ বলে আসে। কতটা খারাপ হলে ইনফ্লুয়েন্সারদেরকে আনলিমিটেড মদ খাওয়াইতে পারে, যে সমস্ত ইনফ্লুয়েন্সারদের বয়স ইভেন আন্ডার 18 তাদেরকেও। আর একটা দেশের ইনফ্লুয়েন্সার কতটা খারাপ হইলে সেই সরকারের কি পরিমাণ চামচামি করতে পারে সব কিছু বলবো আজকে। আর তাছাড়াও আমি আন্দোলনের সময় কেন সশরীরে আন্দোলনে যোগদান করতে পারি নাই, শুধুমাত্র অনলাইনে আমি অ্যাক্টিভ ছিলাম, কি কারণে ছিলাম, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তাসরিফ খান ভাইয়ার একটা পোস্টে দেখলাম 2 জন ইনফ্লুয়েন্সারের নাম অনেক বেশি অনলাইনে আসতেছে। শুধুমাত্র একজন ইনফ্লুয়েন্সারের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে ভেবে আমি এতদিন চুপ ছিলাম। বাট পরে চিন্তা করে দেখলাম যদি আমি আপনাদেরকে কিছু কথা একেবারে শেয়ার না করি তাহলে আপনাদের সাথে নাইনসাফি হয়ে যাবে। অলরেডি আপনারা জানেন তার নাম কি এবং তাকে নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে অনলাইনে। সে হচ্ছে বাংলাদেশের একেবারে টপ 2-3 জন ইউটিউবারের মধ্যে একজন। লাস্ট নির্বাচনের আগে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে বলা হয় যে তারা যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে, মেট্রো রেল নিয়ে, এক্সপ্রেসওয়ে নিয়ে, আরও বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায়। তখন কিন্তু আমাদেরকে কাউকে মেবি বলা হয় নাই, ইভেন আমাকেও বলা হয়নি যে সরকারের পক্ষ নিয়ে কোনো ভিডিও বানাও বা কোনো ব্যক্তির নাম মেনশন করে কোনো ভিডিও বানাও। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি মনে করছি যেহেতু সরকারকে নিয়ে আমার কোনো পজিটিভ নেগেটিভ কথা বলতে হচ্ছে না, শুধুমাত্র বাংলাদেশের উন্নয়ন নিয়ে আমাকে কথা বলে ভিডিও বানাতে হবে বা কোনো কিছু দেখিয়ে আমাকে ভিডিও বানাতে হবে, তখন ভাবলাম যে না, এটা একটা ভালো সুযোগ ভালো কোনো কাজ করার। আপনারা জানেন ঠিক নির্বাচনের আগের দিন রাতে আমি একটা ভিডিও আপলোড করি যেটা ছিল কেরানীগঞ্জের উন্নয়ন নিয়ে। এরপর যখন নির্বাচনটা কমপ্লিট হয়ে গেল, এর পরপরই যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা সরকারি প্রজেক্টে ভিডিও বানাইছে তাদেরকে একটা সেলিব্রেশন পার্টিতে ডাকা হয় এবং সেই পার্টিতে অলমোস্ট বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে একদম আন্ডার 18 যে কন্টেন্ট ক্রিয়েটর তারাও সেখানে উপস্থিত থাকে। স্বাভাবিকভাবে সেই পার্টিতে আমিও যাই, কারণ দেশের বড় বড় ইনফ্লুয়েন্সাররা, কন্টেন্ট ক্রিয়েটররা আসবে, সেই জায়গায় একত্রিত হওয়ার সুযোগ হাতছাড়া করার তো কোনো কারণ নাই। সেই সেলিব্রেশন পার্টিটা হয় ঢাকার গুলশানের একটা ক্লাবে। ওখানে যাওয়ার পরে দেখি পুরো বিষয়টাকে হোস্ট করতেছে বাংলাদেশের সেই টপ ইউটিউবার। ওখানে নানানভাবে সরকার কি করছে, সরকার কি করে নাই, সরকারের গুণগান সব কিছুই বলা হচ্ছে। তো যাই হোক, বিষয়টা আমরা অত বেশি পাত্তা দিই নাই। আমরা আমাদের মতন করে এনজয় করতেছিলাম, ছবি তুলতেছিলাম, আমরা ফানি কন্টেন্ট বানাচ্ছিলাম, কেউ কোয়েশ্চেন অ্যান্সার, এই ধরনের অ্যাক্টিভিটিস আমাদের মধ্যে ছিল। হুট করে ডিনারের শেষে দেখলাম একটা পাশে কিছু একটা হচ্ছে। জিনিসটা আমার কাছে একটু খটকা লাগে, কারণ জায়গাটা একটু অন্ধকার ছিল। তো আমি বোঝার চেষ্টা করি যখন আসলে হচ্ছেটা কি। আমার তো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাই বা এই ধরনের জায়গাতে আমি যে অভ্যস্তও না। দেখার পর আমার হাজব্যান্ড আমাকে বলে, ইউ ক্যান্ট ইমাজিন ফাবিয়া এখানে কি হচ্ছে, তোমার এখানে যাওয়ার দরকার নাই, বাই বলো, এখনই এখান থেকে বের হও। আমি জাস্ট অবাক হয়ে যাই, সেখানে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আনলিমিটেড মদ খাওয়ার তারা সুযোগ করে দিছে। মানে ভাবতে পারতেছেন, সরকারের গুণগান গাও, সরকারের পক্ষ নাও, সরকারের পক্ষে কথা বলো, ভিডিও বানাও, তার বিনিময়ে মদ খাও, টাকা নাও, যা খুশি তাই পাও। আমি আর 1 সেকেন্ড সেখানে দেরি করি নাই, কারণ যেহেতু আমি ওই পার্টিতে গেছি, সেই ইভেন্টে গেছি, অবশ্যই সেখানে আমার ছবি আছে, থাকাটাই খুব স্বাভাবিক। তার থেকে বড় কথা, এটা আমি জানতামই না সেই পার্টিতে যারা কিনা, সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা না বুঝে হোক, যারা মদ খাইছে তাদের ছবি এবং ভিডিও ধারণ করে সেই ইউটিউবার সে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ব্ল্যাকমেল পর্যন্ত করছে। ঠিক এই জায়গাটাতে একটা ভালো লাগার বিষয় হচ্ছে, আপনারা যারা বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ফলো করেন তাদের মধ্যে অনেকেই আমার মতো সেখানে সেই যে সুযোগ সুবিধাগুলো দিছিল সেগুলো না নিয়ে বের হয়ে চলে আসে। ভাবতে পারেন আমি সেদিন থেকেই দেখে আসছি সেই ইউটিউবার সরকারের কি পরিমাণ চামচামি করতে পারে। তারপরে আসলো হচ্ছে আন্দোলনের বিষয়টা। আন্দোলন শুরু হওয়ার বেশ কিছুদিন আগে আমার আম্মু
বনশ্রীতে চলে যায়। আর আপনারা জানেন আমি আমার ছোট বাবুটাকে সবসময় আমার মার কাছে রেখে বাসা থেকে বের হই এবং যা করার তা কিছু করি। আন্দোলন শুরু হওয়ার আগে যেহেতু আমার আম্মু চলে গেছিল, এদিকে হচ্ছে টানা 11 দিন আমার বাচ্চা টানা অসুস্থ ছিল, সব কিছু মিলায় আমার পক্ষে সশরীরে আন্দোলনে যোগদান করা সম্ভব হচ্ছিল না। তারপর যখন আন্দোলনটা ফেসবুকে অনেক বেশি আলোড়ন সৃষ্টি করলো, আমি কিন্তু একেবারে 16 তারিখ থেকে ছাত্রদের পক্ষে বা আন্দোলনের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করলাম। এই পোস্ট দেওয়া শুরু করতে না করতে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, বিভিন্ন জায়গা থেকে থ্রেড আসে, পোস্ট দিলে এই হবে, সরকারের বিপক্ষে গেলে এই হবে, সরকারের পক্ষ না নিলে এই হবে সেই হবে। তো যাই হোক, বিষয়গুলো আমি ওভাবে আমলে নেই নাই। তারপর যারা যারা আন্দোলনের পক্ষ নিয়ে পোস্ট দিছে ফেসবুকে, তাদের সবাইকে আওয়ামী লীগের কোনো একটা অফিসে ডাকা হয়। দ্যাট মিনস সেখানে আমিও ছিলাম। যদি আমরা সেই অফিসে না যাই, সামনাসামনি আমরা মিটিংয়ে না বসি, আমাদের যত সমস্ত ক্ষয়ক্ষতি করার তারা করবে বলে আমাদেরকে থ্রেট দেয়। তারপর আমরা অনেকটা বাধ্য হয়ে, মানসিকভাবে অনেকটা ডিপ্রেসড হয়ে আমরা সেই অফিসে যাই। যাওয়ার পরে যে সিনারি দেখি সেই ইউটিউবারের কি পরিমাণ চামচামি যে সে যে করতেছিল, আমার জাস্ট লজ্জা লাগতেছিল এটা ভেবে যে আমি আমার কলিগদের সামনে জাস্ট সরকারের চোখে পড়ার জন্য বা সরকারি কোনো একটা পদ পাওয়ার জন্য আমি এই পরিমাণ ছেঁচড়ামি আর এই পরিমাণ চামচামি করতেছি, সেটা আবার আমার সহকর্মীরা দেখতেছে। মানে তার ভিতরে যে কোনো পরিমাণ লজ্জা শরম নাই, এটা আমি সেদিনই বুঝতে পারছি। সেখানে ডাকার পর দেখলাম যে অনেক মন্ত্রী মিনিস্টাররা ছিল, ছাত্রলীগের কিছু নেতা ছিল, তারা আমাদেরকে নানানভাবে ভয়ভীতি দেখিয়ে সরকারের পক্ষ নিয়ে, ছাত্রদের বিপক্ষ নিয়ে ফেসবুকে ভিডিও বানাতে বলে। এবং ভিডিও বানানোর পর আমরা যা কিছুই ডিমান্ড করব না কেন, চাওয়া মাত্র আমরা পেয়ে যাব, এই ধরনের লোভও আমাদেরকে দেখানো হয়। বাট আল্লাহর অশেষ মেহেরবানিতে এ ধরনের লোভে আমরা অনেকেই পা দিই নেই। আমি সব থেকে বেশি অবাক হয়েছি যে ওই চামচার ঘরের চামচা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের মোবাইল ফোন জাস্ট কেড়ে নিয়ে তাদের কাছে জমা রাখে। এটা কি ধরনের বিহেভিয়ার হলো আমি বুঝলাম না। মানে আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো অপরাধের সাথে জড়িত না, আমাদের ফোন এভাবে কেড়ে নিয়ে তাদের কথা আমাদের শুনতে হবে মনোযোগ সহকারে, এবং সেটা যেন আমরা কোনোভাবে ভিডিও রেকর্ড করতে না পারি, কোনো কিছু করতে না পারি, সেটা তারা 100% ইনসিওরিটি করে দেন এই কাজটা করলো। আপনারা বিশ্বাস করবেন না আমি একজন মেয়ে হিসাবে কতটা মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। একদিকে আমার মা জাপানে চলে গেছে, আরেকদিকে আমার বাচ্চাটা টানা 11 দিন ধরে অসুস্থ, তার উপর দিয়ে হচ্ছে আমি একা একা বাচ্চাকে সামলিয়ে এভাবে ছাত্রদের পক্ষ থেকে পোস্ট দেওয়ার পর এরকম হুমকি ধামকি, ইন্টারনেট কাট করে দিছে, আমাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, ফোনটা কেড়ে নিয়ে ওখানে আমাদেরকে যে কোনো কিছু করতে পারতো, আমরা হয়তো বা বাসায় ফিরে নাও আসতে পারতাম, আপনারা জানতেও পারতেন না যে আমাদের সাথে আসলে কি ঘটছে। কারণ সেখানে যে আমি যাচ্ছি, আমি যে কাউকে জানাবো, কোথাও আমি পোস্ট দিব বা কোথাও আমি একটা লোকেশন শেয়ার করবো, সেরকম কোনো পরিস্থিতি কিন্তু আমাদের ছিল না। আরেকটা বিষয় হচ্ছে ওখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ডাকা হয় যারা কিনা ওখানে উপস্থিত থাকে নাই, এবং আমাদের সামনেই তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছিল যে যারা আসে নাই তাদেরকে তারা দেখে নিবে। সরকার পক্ষ থেকে দেখে নিবে এই শব্দের অর্থ তো আশা করি এখন আপনারা সবই বুঝতেছেন। এরপর এই ঘটনার পরে আমরা যখন বাসায় ফিরে আসি, আমার হাজবেন্ড জাস্ট আমাকে একটা কথা বারবার বলতেছিল যে আল্লাহর উপরে ভরসা রাখো, আমার উপরে ভরসা রাখো, ছাত্রদের পক্ষে থাকো এবং মিথ্যার বিপক্ষে থাকো। হ্যাঁ, তারপরেও আমি জানি যে এরপরে কিছু মানুষ বলবে আন্দোলনের সময় আমি কোথায় ছিলাম। যাই হোক, তারপরে আমি দুয়ে 4 মিলালাম যে কিভাবে এবং কেন আমাদেরকে টাকা দিয়ে ভিডিও বানাতে বলা হয়েছে, কেন মদ খাইয়ে ব্ল্যাকমেল করে ভিডিও বানাতে বলা হয়েছে, এবং মিটিংয়ের মধ্যে ব্ল্যাকমেল আবারও সরকারের পক্ষ নিয়ে এবং ছাত্রদের বিপক্ষ নিয়ে ভিডিও বানাতে বলা হয়েছে। একটা জিনিস চিন্তা করতে পারেন, একটা দেশের সরকার কতটা জঘন্য হলে, কতটা শয়তান হলে ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটারদেরকে তারা ছাড় দেয় না। এই সরকার যদি আরও থাকতো এবং এই কন্টেন্ট ক্রিয়েটারগুলোকে নিয়ে যে কি করতো, সেটা আল্লাহই একমাত্র ভালো বলতে পারবে। যাই হোক, সরকার যেমন তেমন, আমার সব থেকে কষ্ট লাগার বিষয়টা হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার হয়ে যাকে কিনা কোটি কোটি মানুষ ফলো করে, তাকে অ্যাডমায়ার করে, সে কিভাবে এই ধরনের কাজকে সাপোর্ট করে সরকারের পিছনে দিনের পর দিন চামচামি করতে পারলো। সব থেকে হাস্যকর বিষয় ছিল যে ওই ইউটিউবার ফেসবুকে এসে এখন কান্নাকাটি করে বলতেছে সে নাকি অনেক বেশি চাপের মুখে ছিল। ভাইরে ভাই, আমি এই জীবনে প্রথম কারোর কান্না দেখে হাসছি লিটারেলি, যে কিভাবে সে একটার পর একটা মিথ্যা কথা বলতেছে। সালমা মুক্তাদির ভাইয়া, কাফি ভাইয়া এবং যারা আন্দোলনে একেবারে সশরীরে গিয়ে একেবারে সোচ্চার ছিল, তাদেরকে সত্যি অনেক ধন্যবাদ যে তারা যদি এভাবে আমাদের পাশে না দাঁড়াতো বা ছাত্রদের পাশে না দাঁড়াতো, অনেক কিছু হয়তো বা আমরা মিস করতাম।
আর যুগে যুগে এরকম সাহসী মানুষ যে সবাই হতে পারবে এরকম কোনো কথা নাই। যার জায়গা থেকে যে যতটুকু সাপোর্ট করছে তাকে অতটুকু অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট করতে শিখেন। লাস্ট একটা কথাই বলবো, যে সমস্ত ইউটিউবারদেরকে আপনারা ফলো করেন বা যাদের দ্বারা আপনারা ইনফ্লুয়েসড হন বা আইডল মনে করেন, একটু বুঝে শুনে তাদেরকে ফলো করবেন, বোঝার চেষ্টা করবেন তাদের আসল রূপটা আসলে কেমন। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।